অনেকে যুক্ত হয়ে গেছে অলরেডি। তো প্রথমে তোমরা বাইর করছে অষ্টম অধ্যায়। আমরা 7 অধ্যায় থেকে কিন্তু মেগা ক্লাস দেখছি, 2টা ক্লাসে দেখছি। তো আজকে আমরা শুরু করব 8 অধ্যায় থেকে, বুঝছো? তোমরা বাইর করো, খাতা কলম বাইর করো, যা দরকার বাইর করো। আমি যা যা করাবো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সুপার সাজেশন, এবং আমি দাগাই দেবো, মানে এই মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ম্যাথ করাই দেবো। এর পাশাপাশি আসলে তোমরা কী কী ম্যাথ করবা এগুলো আমি দাগাই দেবো, তোমরা একটু দাগাই নেবা। তো আমি আসলে ম্যাথ করাবো তোমাদের হচ্ছে হক বই থেকে। নতুন যাদের নতুন হক বই আছে, বুঝছো? নতুন যাদের হক বই আছে তোমরা হক বই থেকে ম্যাথ করার চেষ্টা করবা। মানে আমি যা দাগাই দেবো তোমরা একটু সিরিয়ালগুলো ওখান থেকে দাগাই নেবা, এই যে এই নতুন বইটা থেকে, হ্যাঁ। আর যাদের পুরানো বই সমস্যা নেই, তোমাদের বন্ধুদের কাছ থেকে বই নিয়ে ওখান থেকে কালেক্ট করে নিও। তো আজকের ক্লাসটা মেগা ক্লাসটা তো এখনই শেষ হয়ে যাচ্ছে না, এটা কিন্তু রেকর্ডের আকারে থাকবে, বা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপেও কিন্তু থাকবে, হ্যাঁ, বা আমাদের ফেসবুক গ্রুপেও থাকবে। তো এগুলোতে সবাই যুক্ত হয়ে থাকবা আর কি, তোমাদের ভালোর জন্য, বুঝছো? তো অষ্টম অধ্যায়ে তোমাদের আছে হচ্ছে অষ্টম অধ্যায়টা একটু দেখাই দিই, দিয়ে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে 9 এবং 10 অধ্যায়, বুঝছো? এটা মাথায় রাখবা। তো অষ্টম অধ্যায় হচ্ছে পিরামিডের পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন। পিরামিডটা দেখতে কীরকম ভাইয়া? দেখো অধ্যায় 8, অধ্যায় হচ্ছে 8। তো সর্বোচ্চ শেয়ারকারীকে আজকে আমি একটা স্পেশাল গিফট দেব, যদি আমার কোচিংয়ে আসো আর কি, হ্যাঁ, তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে। তো সবাই একটু শেয়ারটার করো, হ্যাঁ, সবাই একটু শেয়ারটার করো। তো পিরামিড দেখো, পিরামিডটা বুঝাই দিলেই তোমরা বুঝতে পারবা। পিরামিড কিন্তু এখানে অনেক রকমের হতে পারে, পিরামিডের যে আকৃতিটা, ভূমিটা অনেক রকমের হতে পারে, বুঝছো? সাপোজ আমি একটা ভূমির আকৃতিতে দিলাম, মনে করো ত্রিভুজ আকৃতির একটা পিরামিড দিই, হ্যাঁ। যদিও আমি এই পিরামিডের ম্যাথ কিন্তু করাইছি, তোমরা ইউটিউব চ্যানেলে খুঁজলেই পাবা। সেখান থেকে ডিটেলসে যদি ক্লাস করতে চাও তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবা, বুঝছো? আচ্ছা, এই যে ভূমি হচ্ছে এই পিরামিডটার, এটা দেখো এই পিরামিডটার ভূমিটা দেখো ত্রিভুজ আকৃতির মতো, মনে করো এটা বি, আর এই ভূমির এই বাহুটা কি সি। তো দেখো তো ভূমিটা কিন্তু ত্রিভুজ আকৃতি, এখানে কিন্তু বর্গ আকৃতি হতে পারে, আয়ত হতে পারে, ষড়ভুজ হতে পারে, ভূমিটা আর কি। আচ্ছা, আর এই যে উপরে যেটা দেখতেছো এটা আর কি উপরে একটু বাঁকা করে যাবে আর কি। পিরামিডটা যদি 3D দেখো তোমরা ইউটিউবে সার্চ দিয়ে ওখান থেকে দেখতে পারবা। যাই হোক, এটা হচ্ছে একটা কি পিরামিড, কিন্তু এর ভূমির আকৃতিটা হচ্ছে কি, ভূমির আকৃতিটা হচ্ছে ত্রিভুজের মতো। তো এই যে পিরামিড থেকে তোমাদের কি কি লাগবে? পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন। তো আয়তন, পিরামিডের আয়তন বের করার সূত্র কি? আয়তন 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল এ ইন্টু উচ্চতা। এই যে এখান থেকে ভূমি থেকে যে পিরামিডটার উচ্চতা সেটা হচ্ছে এস, আর এই ভূমির ক্ষেত্রফলটাকে ধরলাম আমি, মনে করো কি এ। তো এইটা এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এ হচ্ছে পিরামিডের উচ্চতা, আর এখানে 1/3 এটা সূত্রের থাকবে। এখন আমি ইউটিউবে যখন এই ভিডিওটা আপলোড করেছিলাম একজন কমেন্ট করেছিল মনে হয় যে ভাইয়া 1/3 কই থেকে পাইলেন? এটা হচ্ছে পুরাটাই একটা সূত্র, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে 1/3টা সূত্রটাই থাকবে। আচ্ছা, তো এটা গেলো আয়তন। এখন ক্ষেত্রফল, আমি জাস্ট সূত্রগুলো তোমাদের মনে করাই দিচ্ছি। অনেক স্টুডেন্ট আছে কিন্তু ম্যাথটা সবই পারে, পরীক্ষার খাতায় গিয়ে দেখবে যে সূত্র মনে নেই, বুঝছো? তো একটা অধ্যায় থেকে কী কী সূত্র লাগে আমি মেগা ক্লাসে কিন্তু সবগুলো মেগা ক্লাসে এইভাবে বলে দিচ্ছি এবং লিখে দিচ্ছি। তোমরা এই সূত্রগুলো নোট করবা, পরীক্ষার আগে আগে এই নোটগুলো দেখে যাবা, সূত্রগুলো আসলে কি। ম্যাথ তোমরা সবাই পাবা, আশা করি ম্যাথ পাবা, কিন্তু সূত্র ভুলে যাবা। তো এই কথাটা আগে বলে রাখলাম তোমাদের। তোমরা অধ্যায় ভিত্তিক সূত্রগুলো সুন্দর করে খাতায় লিখবা, অধ্যায় ভিত্তিক লিখে লিখে প্র্যাকটিস করে সূত্রগুলো প্র্যাকটিস করে যাবা, ম্যাথ পাবা 100-এ 100। এই ম্যাথ 3-তে A+ পাবা, না পাইলে আমাকে ধরিও, সমস্যা নেই। যারা আমার মেগা ক্লাস করছো, এটা হলো কি পিরামিডের আয়তন। এবার পিরামিডের ক্ষেত্রফল আমি শর্টকাটে এ দ্বারা প্রকাশ করতেছি, এরিয়া। তো পিরামিডের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে হাফ পি ইন্টু এল প্লাস কি এ, হ্যাঁ। আর পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল যদি বার করতে বলে, এই অংশটাই হচ্ছে শুধু পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল, পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল, হ্যাঁ। যদি বলে যে পার্শ্বস্থ তলের ক্ষেত্র, শর্টকাট লিখতে লিখতে একদম শর্টকাট হয়ে গেছে। এখান থেকে আমরা কয়টা সূত্র শিখলাম? 2টা, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সম্পূর্ণ পৃষ্ঠটা পিরামিডের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু পি এল। পি কি? পি হচ্ছে ভূমির পরিসীমা। পি কি ভাইয়া? এই ভূমিতে যেটা আছে পরিসীমা তো সবাই পারো, আশা করি পারো, বাহুদের যোগফল। আর যদি সমবাহু ত্রিভুজ হয় 3a, বর্গ হলে 4a, যাই হোক। আর এল হচ্ছে কি ভাইয়া? এই পিরামিডটার হেলানো উন্নতি,
যাই হোক, হেলানো উন্নতিটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। প্লাস এ হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল, আর এটা হচ্ছে সম্পূর্ণ পিরামিডের ক্ষেত্রফল। আর পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল কি হাফ ইন্টু পি ভূমির পরিসীমা ইন্টু এল হেলানো উন্নতি। হেলানো উন্নতি কোনটা ভাইয়া? এই যে কোনো একটা বাহু নিবা, ধরো সাপোজ আমি এই বাহুটাকে নিলাম, অর্ধেক করলাম, অর্ধেক থেকে এর পিরামিডটার যে উচ্চতা এটা হচ্ছে কি ভাইয়া? হেলানো উন্নতি। হেলানো উন্নতি এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। হেলানো কি? উন্নতি। আচ্ছা, যাই হোক, এখন আমরা ম্যাথে আসবো। এখান থেকে আসলে কি কি ম্যাথ আছে এগুলো যারা পারো, এগুলো অতি সংযুক্ত একদম ক্লিয়ার। অতি সংযুক্ত এখান থেকে দাগায় নেওয়ার দরকার নেই, আর দাগায় নেওয়ার লাগবেও না তোমাদের, আশা করি। বুঝছো? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমতিয়াজ কেমন আছো? সবাই একটু রেসপন্স করো। দেখো এখান থেকে আমি তোমাদের অতি সংযুক্ত কি দাগায় দেবো? অতি সংযুক্ত বুঝছো, এই সূত্র দিয়েই তোমাদের বলবে যে কি করো। যেমন একটা তোমাদের অতি সংযুক্ত দেখাই দিই। এই আড্ডাটা বেশি ইম্পর্টেন্ট না, বুঝছো? যাই হোক, আড্ডায় যদিও ইম্পর্টেন্ট না, এখান থেকে তোমাদের আসে যে কি একটি পিরামিডের ভূমির ক্ষেত্রফল এত এবং উচ্চতা এত দেওয়া হলে আয়তন কত। দেখো একটা পিরামিডের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 50, আর উচ্চতা এইচ দেওয়া আছে কত বলো তো? 15। হ্যাঁ, তাহলে কোন বলছে কি আয়তন কত? তো আয়তন সমান সমান আমরা কি জানি? আয়তন 1/3 ইন্টু এ বলতে কি ভূমির ক্ষেত্রফল কত? 50 ইন্টু এইচ বলতে কি 15। এই যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে কি আয়তন। এইগুলো হচ্ছে অতি সংযুক্ত। এই অতি সংযুক্ত এখান থেকে প্যারা খাওয়ার কিচ্ছু নেই। এখানে যা আমি দিচ্ছি সূত্রগুলো মনে রাখবা, তাহলে অতি সংযুক্ত পাবা আশা করি। সূত্রগুলো মনে রাখবা, অতি সংযুক্ত সব ক্লিয়ার। কারণ এখান থেকে রচনামূলক কি আসে ভাইয়া? আমরা একটা রচনামূলক করব, বাকিগুলো আমাদের করা লাগবে না। কারণ আমরা যদি রচনামূলক একটা দেখি, সেটা হচ্ছে তোমার উদাহরণ 9 নাম্বার। দেখো রচনা উদাহরণ 9 নাম্বারটা যদি দেখি, এইটা দেখলে আমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক ক্লিয়ার। এখন উদাহরণ 9 নাম্বারে কি আছে ভাইয়া? এখন বলবো যে ভাইয়া আমাদের তো পুরানো বই, আমরা তো আর এইভাবে বলতে পারবো না। দেখো একটি সমপিরামিড 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত। এখন বর্গাকার ভূমির উপর অবস্থিত এই পিরামিড কিন্তু আর না, এবার কি বলছে? বর্গাকার। কি বলছে? বর্গাকার। এই যে ভূমিটা দেখতেছো ত্রিভুজ, কিন্তু এবার কি বলছে? একটি বর্গাকার। ভূমিটার কি একটু বর্গ হবে, হ্যাঁ, 4টা বাহু সমান হবে। বর্গাকার ভূমির উপর অবস্থিত একটা কি পিরামিড। এই যে পিরামিড, এটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা এস পিরামিড। আচ্ছা, যাই হোক, এই পিরামিডের যে বাহুগুলো, এই বর্গাকার যে বাহুগুলো আছে, এই বাহুর মানগুলো হচ্ছে 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। হ্যাঁ, এটা যদি 10 হয় তাহলে এটাও কি হবে? 10 হবে। তাহলে এটাও 10 হবে, এটাও কি হবে ভাইয়া? 10 হবে, যেহেতু বর্গ 4 বাহু সমান। আচ্ছা, তারপর কি বলছে? অবশ্যই এর উচ্চতা আছে 12 সেন্টিমিটার। এই যে এইচ যেটা দেওয়া আছে, এইচ ইজিক্যাল টু দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। এইচ ইজিক্যাল টু কত দেওয়া আছে? উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। পিরামিডের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পিরামিডের আয়তন যদি বার করো, ভি ইজিক্যাল টু কত? আমরা জানি 1/3 ইন্টু এ ইন্টু কি এ ইন্টু হচ্ছে এইচ। তাহলে কি পেলাম? 1/3 ইন্টু এ বলতে কি ভূমির ক্ষেত্রফল। কারণ ভূমির ক্ষেত্রফল কি ভাইয়া? ভূমির ক্ষেত্রফল বার করতে, এটা যেহেতু বর্গ, দেখতে কি বর্গ, তাহলে ভূমির ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রে আমরা জানি কি বাহু স্কোয়ার, মানে কি 10 স্কোয়ার। তাহলে মানে কত হবে? 100। তো ভূমির ক্ষেত্রফল আমরা কত পাইব? 100 ইন্টু উচ্চতা কত দেওয়া আছে প্রশ্নে? 12। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, যে মানটা পাবো সেটা হচ্ছে কি ভাইয়া? অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। এখন তোমাদের বার করতে, এটা সবাই পারবা, আয়তনটা সবাই বার করতে পারবা, কিন্তু তোমাদের এখন যেটা বার করতে বলছে, সবাই রেসপন্স করো, না করলে কিন্তু লাইভ কেটে দেবো, বুঝছো? রেসপন্স করো। আচ্ছা, দেখো এখন তোমাদের এই প্রশ্নে যেটা বার করতে বলছে সেটা হচ্ছে পিরামিডের আয়তন বার করছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করবো। দেখো তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? একটি পিরামিডের সমগ্র তলের, একদম শর্টকাট করে লিখতেছি, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি হচ্ছে হাফ ইন্টু পি এল প্লাস হচ্ছে এ। তো এখন দেখো তো, হাফ থাকলো, পি বলতে কি ভাইয়া? ভূমির পরিসীমা। পি বলতে কি? ভূমির পরিসীমা। দেখো তো, ভূমিটা হচ্ছে বর্গ, যার বাহুগুলো হচ্ছে কি সমান, প্রত্যেকটা বাহু সমান 10 সেন্টিমিটার করে, বর্গ যেহেতু প্রত্যেকটা বাহু সমান। তাহলে পরিসীমা কি হবে বলো তো? ভূমির পরিসীমা আমরা জানি 4, বর্গের ক্ষেত্রে কি 4a। তাহলে 4 ইন্টু এ বলতে কত ভাইয়া? 10। তার মানে কত? 7 10 কত বসো? 40। তাহলে ভূমির পরিসীমা পির জায়গায় আমরা কত বসাবো? 40। আশা করি ক্লিয়ার, এগুলো একদম বেসিক নলেজ। হ্যাঁ, ইন্টু এল বলতে কি ভাই? হেলানো উন্নতি বলতে কি ভাই? আমি এখানে দেখা দিলাম না, যে কোনো একটা বাহু
মধ্যবর্তী থেকে বাহুর একদম মাঝ বরাবর থেকে এর উচ্চতা পর্যন্ত যে দৈর্ঘ্যটা পাবা সেটা হচ্ছে হেলানো উন্নতি। তো এই বর্গক্ষেত্রটার একটা যে কোনো একটা বাহু নাও, মনে করো আমি এই বাহুটা কাউন্ট করলাম, তো তুমি চাইলে এই বাহু নিতে পারো, এই বাহু, এই বাহু। তো আমি এখানে বোঝানোর সুবিধার্থে আমি এই বাহু কাউন্ট করলাম। কাউন্ট করার পর এই মধ্যবর্তী থেকে এর উচ্চতা, এটা হচ্ছে কি ভাইয়া হেলানো উন্নতি, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়। তো এখান থেকে যদি তুমি একটা ভূমি বরাবর একটা বাহু টেনে দাও, তাহলে দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হইলো না। এই যে এইচ, এটা হলো লম্ব, যেটা এইচ এর মানটা দেওয়া আছে, এটা হচ্ছে কি লম্ব, হ্যাঁ লম্ব, এটা হচ্ছে কি ভূমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর এই যে হেলানো উন্নতি যেটা আমরা এখান থেকে অঙ্কন করে নিলাম, সেই হেলানো উন্নতি যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি, এই হেলানো উন্নতিটা হচ্ছে কি অতিভুজ। এখন তোমাদের যেহেতু এখানে হেলানো উন্নতির মানটা লাগতেছে, তার মানে আমাদের এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের অতিভুজের মানটা লাগতেছে। তাহলে অতিভুজের মান কিভাবে বের করবা? অতিভুজের মান বের করতে গেলে আমাদের এই লম্বর মানটা লাগবে। পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করতে চাই, যেমন আমরা জানি কি অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার ইজ প্লাস কি লম্ব স্কোয়ার, কি জানি লম্ব স্কোয়ার। তাহলে অতি কত বলো তো? এই যে অতিটাই তো এল, এলটাই তো আমাদের বার করতে হবে। তাহলে অতিভুজ স্কোয়ার এল স্কোয়ার, ভূমি, ভূমি কত ভাইয়া? এখান থেকে এর মান কত? যদি পুরো বাহুর বর্গক্ষেত্রের এখান থেকে মাঝ বরাবর নাকি বর্গক্ষেত্রের পুরো বাহুর মান যদি 10 হয়, তাহলে অর্ধেকের মান কত হবে? 5। তার মানে 5 স্কোয়ার প্লাস লম্ব, লম্ব কত ভাইয়া? লম্ব হচ্ছে এই যে লম্বটা হচ্ছে এইটা, লম্বটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইচ, যার মান প্রশ্নেই দেওয়া ছিল কত? 12, 12 স্কোয়ার। তো এখান থেকে দেখো এল ইজ ইকুয়াল টু স্কোয়ারটাকে ওইদিকে পার করে দিলে কি হবে? রুট 5 5 কত হয়? 25 প্লাস 12, 12-র উপর স্কোয়ার করলে কত হয়? 12 উপর স্কোয়ার করলে কত হয়? 12 স্কোয়ার, তার মানে আসবে 144। কত আসবে ভাইয়া? 144। তো এটাকে যদি ক্যালকুলেশন করো, একবারে ক্যালকুলেশন করলে তোমরা পাবা হচ্ছে কই গেল 13। কত পাবা বলো তো? 13। একবারে পাবা, ক্যালকুলেশন করে দেখবা 13 সেন্টিমিটার। তো দেখো তো হেলানো উন্নতিটা পাইলা, হেলানো উন্নতি কীভাবে পাইলা? আশা করি এটাও ক্লিয়ার। 13 সেন্টিমিটার। হ্যাঁ, যদি না বুঝে থাকো কমেন্ট করো। তাহলে এখানে এই যে এল এর জায়গায় আমরা কত বসাবো? 13। এল এর জায়গায় বসাবো 13 প্লাস এ বলতে কি ভূমির ক্ষেত্রফল। ভূমিটা কি? ভূমিটা হচ্ছে বর্গ। তো বর্গের ক্ষেত্রফল আমরা তো বাইর করেছিলাম, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করে সূত্র কি? যে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, বাহু ছিল 10, 10-এর উপর স্কোয়ার করলে 100, তাহলে এখানে 100 বসায় দাও। তো এখন এইটাকে ক্যালকুলেশন করলে তুমি একবারে ডিরেক্ট পাবা হচ্ছে 360 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সম্পূর্ণ তলের কি সমগ্র তলের ক্ষেত্রফলের অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের অ্যান্সার। আশা করি এই সবগুলো ম্যাথ ক্লিয়ার। যদি বলতো যে পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল বার করো, পার্শ্বস্থ তলের ক্ষেত্রফলের সূত্র কি? আমি তো এখানে গোল করে দিয়েছি যে হাফ ইন্টু পি এল। পার্শ্বস্থ তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ ইন্টু পি বলতে পরিসীমা, পরিসীমা কত বলতো? 40 ইন্টু কি আছে এল। এল বলতে কি ভাইয়া? এই যে এল এর মানটা যে আমরা বার করলাম কত? 13। যদি আলাদাভাবে বলতো যে পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল বার করো, তাহলে এটাকে ক্যালকুলেশন করে যে মানটা পাইতা সেটা হচ্ছে কি অ্যান্সার। তো এখান থেকে এগুলোই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই 8 অধ্যায় থেকে। যদি আরও কিছু করতে চাও তাহলে তোমরা করতে পারো। যেমন আমি তোমাদের দাগাই দিতে পারি, যেমন উদাহরণ 3, 4 করবা, 3, 4 সেম। যদি 3টা করো তাও হবে, বা করতে পারো যে 5, উদাহরণ 5 এটাও সেম। ওই আমি এটা করাইলাম উদাহরণ 5, এটাও ওই একই সেম। ক্লান্ত হয়ে গেছি। তো এটাই ছিল 8 অধ্যায়। হ্যাঁ, বুঝছো? এর বাইরে কোনো ম্যাথ আসবে না, বুঝছো? এখন আসো 9 অধ্যায়। ক্লিয়ার কি সবার মাঝে? বলো তো, ক্লিয়ার সবার মাঝে? ক্লিয়ার নাকি? শেয়ারটার করো রে তোমরা। শেয়ারটা না করলে, রেসপন্স না করলে আমার ক্লাস করার ইচ্ছে করে না, বুঝছো? তো সবার কি ক্লিয়ার? আমাকে কমেন্ট করো, বলো যে ভাইয়া ক্লিয়ার। তোমরা তো কেউ তো কিছুই বলতেছো না। কিছু না বললে হবে? অনেক সুন্দরভাবে বুঝলাম, ধন্যবাদ তোমাকে অনেক সুন্দরভাবে বোঝার জন্য। আর তুমি বুঝছো মানে সবাই বুঝছে নাকি? আচ্ছা, যাই হোক, এখন আমরা করবো 9 অধ্যায় কোনক ও গোলক এর পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন। হ্যাঁ, কোনক ও গোলক। তো কোনক বলতেছে কোন যেটা। আচ্ছা, কোনকটা আগে দেখাই, তারপরে গোলক। আর গোলক তো চিনো, ফুটবল। ফুটবল একটা কি গোলক না? পৃথিবী, যদি ওইটা একদম গোলের মতো না। হ্যাঁ, ফুটবল দ্যাটস একটি কি গ্লোব। তো এইরকম গ্লোব কিন্তু অনেক আছে, যেমন যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট বা পাওয়ার মেকানিক্যাল। তো তোমাদের ক্ষেত্রে তোমরা বেয়ারিং অবশ্য দেখেছিলা, বেয়ারিংয়ের ভেতর কি থাকে? গোল গোল কিছু ইয়ে থাকে। তো এরকম অনেক ক্ষেত্রেই কিন্তু এই গোলকের পরিমাপ নির্ণয় করতে লাগে। এই কারণে কিন্তু তোমাদের এই ম্যাথগুলো দেওয়া, বুঝছো? বেসিক থেকে একদমই যখন তোমরা 4 সেমিস্টার উঠবা, তখন তোমাদের যে ম্যাথগুলো থাকবে, ম্যাথগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে। এই জন্য তোমাদের এই ম্যাথগুলো
প্রথম থেকে তৃতীয় সেমিস্টারের মধ্যে ম্যাথ ক্লিয়ার করে দেয়, বুঝছো? এখন অনেকেই বলে যে ভাই এই ম্যাথগুলো করে কি করব, যারা ইঞ্জিনিয়ার হবা তাদের জন্য কাজে লাগবে, আর যারা মনে করো যে কোনো রকম পড়াশোনাটা ধরে রাখার জন্য ডিপ্লোমা করতেছো, পাস করবা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তার জন্য দরকার নেই, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা দেখো তো কোনকটা আসলে কীরকম বা কোনটা আসলে কীরকম, দেখো এর ভূমি, এই যে ভূমিটা দেখতেছো, এই ভূমিটা অলওয়েজ একটা বৃত্তের আকৃতিতে হবে। কি হবে? একটা বৃত্তের আকৃতিতে হবে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, তো এখান থেকে এর উচ্চতা, কোনকের উচ্চতা কোনটা হবে? এটা হবে, উত্তি দিয়েছি আমি রে, কোনকের উচ্চতা কত মনে করলাম আমি এস, আর কোনকের হেলানো উন্নতিটা কিন্তু এটাই হবে। আমরা জানি যে হেলানো উন্নতি বলতে যে কোনো একটা বাহু থেকে, তো গোলকের বাহু বলতে তো এই পুরোটাই নাকি পরিধিটা, তো এখান থেকে এখানে যে বাঁকা করে যে বাহুটা আছে সেটাই তো হেলানো উন্নতি, তাহলে এটা হচ্ছে হেলানো উন্নতি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ভাইয়া? ব্যাসার্ধ। এই জিনিসগুলো ক্লিয়ার হলে এখন আমাদের এখান থেকে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কি, কোণের আয়তন। যদি এবার তোমাদের আয়তন বার করতে বলে, আমি এই বেসিকটা করাচ্ছি, এটা হচ্ছে অতিসংযুক্ত করার জন্য, অতিসংযুক্তগুলো তোমার ক্লিয়ার যেন হয় এই কারণে আমি বেসিকটা করাচ্ছি, এগুলো হচ্ছে অতিসংযুক্ত। তাহলে এখান থেকে তোমাদের যেটা বার করতে বলবে সেটা হচ্ছে কোণের আয়তন। কোণের আয়তন কি 1/3 ইন্টু হচ্ছে ভূমির ক্ষেত্রফল, মানে এ ইন্টু হচ্ছে উচ্চতা কি ভাইয়া? এই যে উচ্চতাটা যেটা আছে আর কি। মানে অতিসংযুক্ত কীভাবে আসতে পারে? আচ্ছা, এখান থেকে আগে কোণের আয়তনটা আমরা দেখলাম, কোণের আয়তন। আচ্ছা, এখান থেকে আয়তন, কোণের বক্রতলের ক্ষেত্রফল লাগবে, কোণের বক্রতলের ক্ষেত্রফল যেটা লাগবে সেটাও লিখে নিতে পারো, সেটা হচ্ছে পাই আর এল। পাই তো পাই, আর হচ্ছে ব্যাসার্ধ, এল বলতে হচ্ছে হেলানো উন্নতি, বক্রতলের ক্ষেত্রফল। কোণের সমগ্র বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি? সম্পূর্ণ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে কি? সম্পূর্ণ তলের, এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে কি কোণের ক্ষেত্রে, বুঝছো? এটা গোলক কিন্তু না, কোণের ক্ষেত্রে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল তাহলে কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর ইন্টু এল প্লাস আর। একবারে সূত্রটা লিখে দিলাম। এই সূত্রটার প্রমাণ কিভাবে এই সূত্রটা হয়েছে এগুলো ডিটেলস অনেক আলোচনা আছে, এগুলো ইউটিউবে যে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে করবা। আপাতত ডিরেক্ট সূত্রগুলো মনে রাখো, এখন তোমাদের ভাঙা মনে রাখার দরকার নাই। তো এইটা হচ্ছে কোণ। এখন এই কোণ থেকে তোমাদের কি ম্যাথ হয় ভাইয়া? দেখো, কোণ থেকে তোমাদের কিন্তু অনেক ম্যাথ আসে, এই যে 9 অধ্যায় থেকে কোণগুলো, এই জিনিসগুলো থেকে ম্যাথ আসে, বুঝছো? তো একটা ম্যাথ আগে করাই, তারপর দাঁড়াও। যেমন 19 সালে একটা ম্যাথ আসছিল যে 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমবাহু কোণের ভূমির ব্যাসার্ধ 3 হলে আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। যেমন 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, কি বলছে? এটা হচ্ছে উদাহরণ 7 নম্বর। তোমরা দেখবা উদাহরণ 7 নম্বরে আছে, একটা করো, এটা অতি সংক্ষিপ্তর জন্য মনে করো, যদিও সংক্ষিপ্ত দেওয়া আছে। 4 সেন্টিমিটার এর উচ্চতা কত দেওয়া আছে বলো তো? এইচ ইকুয়াল টু দেওয়া আছে 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমবাহু কোণের ভূমির ব্যাসার্ধ আর দেওয়া আছে কত? 3, আর দেওয়া আছে মনে করো হচ্ছে 3, এর আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। তো আয়তন ইজ ইকুয়াল টু, কোণের আয়তন আমরা কি জানি বলো তো? 1/3 ইন্টু এ বলতে কি? ভূমির ক্ষেত্রফল। তো ভূমিটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল। এগুলো মানে ভুল করলে চলবে না, আমি কথাগুলো বলতেছি অনেক জায়গায় কিন্তু লিখতেছি না, তো এগুলো মনোযোগ সহকারে শুনবা, তারপর বোঝার ট্রাই করবা। তো ভূমির ক্ষেত্রফল, ভূমিটা যেহেতু বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কয়ার, জানি না? বৃত্তর ক্ষেত্রফল নির্ণয় করা কি জানি? পাই ডি বা পাই আর স্কয়ার, এটা তো জানি নাকি? আচ্ছা, তো পাই আর স্কয়ার যেহেতু জানি, তাহলে আমরা এখান থেকে বাইর করতে পারি, বা আমরা ডিরেক্ট এখানে ভূমির ক্ষেত্রফল, যেহেতু এখানে পাই কোথায় গেল এ এইচ, তো এর জায়গায় আমরা লিখতে পারি পাই আর স্কয়ার ইন্টু এইচ। আচ্ছা, এইচ এর মান তো দেওয়াই আছে, বলো তো এইচ এর মান কত দেওয়া আছে? 4 না? 4, এইচ এর মান কত দেওয়া আছে? 4। আচ্ছা, তো এখন যদি এটাকে ক্যালকুলেশন করো কত হবে? একবারে ক্যালকুলেটরে চাপবা, এটা 1/3 ইন্টু পাই দিবা, হ্যাঁ, ইন্টু আর স্কোয়ার, আর এর মানও তো দেওয়া ছিল না, আর এর মান হচ্ছে 3, তাহলে 3 উপর কত হবে বলো তো? 3 উপর স্কোয়ার হবে, যদি এটা ব্যাসার্ধ হয় আর কি, ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এটার তোমার অ্যান্সার আসবে ডিরেক্ট 37.71 ঘন
আয়তনের ক্ষেত্রে কি ঘন, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, সেন্টিমিটার। যদি এবার বলে কি সমগ্র তলের ক্ষেত্রফল, এই প্রশ্নে যেমন বলছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, একবারে এ দিলেন সমগ্র, হ্যাঁ এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল পাই আর, পাই কি আর, আর এর মান কত দেখো তো 3, আর এর মান হচ্ছে 3, তারপর এল, এল বলতে কি ভাইয়া এল তো জানি না, এল তো জানি না, এল হচ্ছে এটা না, এল ইজ ইকুয়াল টু হর, এলটা বাইর করতে হবে। আচ্ছা তো এলটা আগে বাইর করি, এলটা আগে বাইর করি, কারণ এলটা কীভাবে বাইর করবা, এলটা কীভাবে বাইর করবা, এল দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, এটা আর, আর এর মান কত দেওয়া আছে বলো তো 3 না, তাহলে ভূমিটা হচ্ছে 3, এইচ, এইচ এর মান কত দেওয়া আছে 4, তো দেখো তো ভূমি যদি 3 হয়, লম্ব যদি 4 হয়, তাহলে অতিভুজ এই হেলানো উন্নতিতে এলটা এটাই তো অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভূমি স্কোয়ার মানে কি, ভূমি হচ্ছে 3 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কি 4 স্কোয়ার, তো এটাকে পার করে দিলে কি হবে, এই যে এটা এইদিকে যদি পার করে দাও তাহলে কত আসবে বলো তো, এইটা মানে স্কোয়ার ছিল এদিকে আসে √3 স্কোয়ার প্লাস কি 4 স্কোয়ার, তো একবারে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি এল এর মানটা পাবা হচ্ছে, এল এর মানটা পাবা হচ্ছে কত 5 সেন্টিমিটার। হ্যাঁ তোমরা যদি কোনো ক্যালকুলেশনে মিস্টেক হয় তোমরা একটু মিলাই নাও, ট্রাই করবা বুঝছো, তাহলে 5 সেন্টিমিটার, তো আমরা এখানে বসাইতে পারি না, এল হচ্ছে 5 প্লাস আর হচ্ছে কি বলতো আর, আর তো এখানে দেওয়া আছে 3। আচ্ছা তো এখন যদি এটাকে ক্যালকুলেশন করো, আর পাইয়ের মান অলওয়েজ তোমরা বৃত্তের ক্ষেত্রে 22/7 বসাইতে পারো, হ্যাঁ 3 এখানে আছে 5 প্লাস কত 3, আমি যদি এটাকে ক্যালকুলেশন করো যে আনসারটা পাবো সেটা হচ্ছে কি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার, ক্লিয়ার ভাই, হ্যাঁ বলো এই ম্যাথটা ক্লিয়ার কিনা। আচ্ছা দেখো এখন এটা তো গেল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আসলে কোনগুলো 23-24 সালে আসছিল, তোমরা 100% রাখতে পারো, এই ম্যাথগুলো আবারও আসতে পারে, সেটা হচ্ছে কি উদাহরণ 4 নাম্বার, এগুলো একটু মিশা দিলাম, উদাহরণ 4 নাম্বার, উদাহরণ কি ভাইয়া উদাহরণ 4 নাম্বার। তো হুট করে যারা ঢুকবা ম্যাথের মাঝে তাহলে দেখে কিন্তু আর বুঝতে পারবো না আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি, তো এইগুলো বুঝতে গেলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে, এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলা যাবে না, এটা মাথায় রাখবা। হ্যাঁ আর যদি বলো যে ভাই আমরা তো কিছুই বুঝতেছি না, তাহলে তোমার ডিটেলস দরকার, তো ডিটেলস কোথায় পাবা মেগা ক্লাসে না, কিন্তু আমাদের যে ফুল ক্লাসগুলো আছে ইউটিউব চ্যানেলে সেখান থেকে সার্চ দিয়ে দেখে নিবা, বা প্লে লিস্ট আকারে দেওয়া আছে সেখান থেকে দেখে নিবা, এগুলো হচ্ছে ওয়ান শট রিভিশন ক্লাস বলতে পারো, জাস্ট আমরা রিভিশন করতেছি যে কি কি পরীক্ষা আসবে এবং কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে এবং কি কি সূত্র লাগবে, জাস্ট এগুলোই আমরা দেখতেছি বুঝছো। যারা অ্যাডভান্স তাদের জন্য এই ম্যাথগুলো করতে গিয়ে একদম সুবিধা হবে আর কি। আচ্ছা দেখো তো দেখো উদাহরণ 4 নম্বরে দেওয়া আছে, উদাহরণ 4 নম্বর, উদাহরণ 4 নম্বরে আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতু তৈরি, দেখো এখানে দেখো 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতুর তৈরি একটি নিরেট গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডারের আকারে একটি নিরেট দ্বন্দ্বে পরিণত করা হলো, দ্বন্দ্বটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বলো যে ভাইয়া বুঝলাম না, আপনি একটু বুঝাই দেন, বুঝলাম না আপনি একটু কি করেন বুঝাই দেন। দেখো একটা 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতুর তৈরি নিরেট গোলক ছিল, একটা গোলক ছিল, গোলক, এখানে যদিও দেখা যাচ্ছে এটা একটা বৃত্ত কিন্তু একটা কি মনে করো একটা ফুটবল, হ্যাঁ তো এটার ব্যাসার্ধটা কি ছিল 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ কি ছিল 6 সেন্টিমিটার, এইটাকে গলাইছে, গলার ফলে একটা কি সিলিন্ডার, একটা কি করছে একটা সিলিন্ডারের তৈরি করছে, একটা কি সিলিন্ডার, তো একটা সিলিন্ডারের আকারে একটি নিরেট দ্বন্দ্বে পরিণত করা হয়, সিলিন্ডারের আকারে একটা নিরেট দ্বন্দ্বে পরিণত করা হলো। তো এই যে সিলিন্ডারটা কত ছিল 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট, এর যে ব্যাসার্ধটা ছিল এর ব্যাসার্ধটা ছিল 6 সেন্টিমিটার, কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার, আর এই গোলকটার ব্যাস ছিল কত 6 সেন্টিমিটার, তাহলে এর ব্যাসার্ধ কত হবে 3 সেন্টিমিটার কিন্তু, হ্যাঁ 3 সেন্টিমিটার। এখন এই গোলকটাকে গলিয়ে একটা সিলিন্ডার আকৃতির একটা দ্বন্দ্ব বা নল, না এখানে নল বললে ভুল হবে, নল আলাদা জিনিস, একটা দ্বন্দ্বে পরিণত করা হয়েছে, তো দ্বন্দ্বটার ব্যাসার্ধ হচ্ছে কত 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে কত 6 সেন্টিমিটার। এখন এই যে দ্বন্দ্বটার উচ্চতাটা কত, উচ্চতা বা এই দ্বন্দ্বটার দৈর্ঘ্যটা কত, এই উচ্চতাই হচ্ছে দৈর্ঘ্য, এটাকে এল দ্বারাও প্রকাশ, যদি এটা খাড়া বরাবর হয় তাহলে উচ্চতা, আর যদি দ্বন্দ্বটা এইরকম হইতো এই আকৃতির হইতো তাহলে এটা দৈর্ঘ্য হইতো, এটা এল, যাকে এল দ্বারা প্রকাশ করা হয় বুঝছো, এল ছোট হাতের এল দিতে পারো, বড় হাতের এল দিতে পারো, সমস্যা নাই, যাই হোক দুইটাই একই জিনিস, হ্যাঁ দুইটাই কি একই জিনিস। আচ্ছা তো দেখো এই গোলকটাকে গলিয়ে কিন্তু এইটা বানানো হয়েছে, তো গোলকটার আয়তন আর এইটার আয়তন কি সমান হবে না,
বলবো যে হ্যাঁ অবশ্যই এটাতে যতটুকু পরিমাণে জিনিস ছিল অতটুকু পরিমাণ দিয়েই একটা দণ্ড তৈরি করা হয়েছে, তার মানে এর আয়তন আর এর আয়তন সমান হবে। তো এই যে গোলকটার আয়তন কি বলতো, আমরা জানি এখন দেখলাম যে গোলকের আয়তন আর সিলিন্ডারের আয়তনটা কি হবে, সমান হবে। তাহলে গোলকের আয়তন কি, দেখো গোলকের আয়তন আমরা লিখতে পারি, বইয়ে কি আছে থাক বলে দেখার বিষয় না, আমরা আমাদের মতো করি। গোলকের আয়তন ইজুয়াল টু কি হবে, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন কি হবে, আয়তন, সিলিন্ডারে কি হবে, আয়তন, এইটা সমান এটা হবে। তাহলে গোলকের আয়তন, এই যে গোলকের আয়তন বার করার সূত্র কি বলতো, বলবো যে হ্যাঁ গোলকের আয়তনের সূত্র হচ্ছে, আমরা জানি যে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3, এগুলো মনে রাখবা বুঝছো, 4/3 পাই আর কিউব, পাই কি আর কিউব গোলকের আয়তন। তারপর ইজুয়াল টু দাও সিলিন্ডারের আয়তন কি, তাহলে বলবো যে হ্যাঁ সিলিন্ডারের আয়তন হচ্ছে সিলিন্ডারের আয়তন, এটাও লেখে নাও, পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার কি এইচ হচ্ছে কি সিলিন্ডারটার উচ্চতা। যেহেতু এটা মনে করো আমরা একটা দ্বন্দ্বে পরিণত করছি, দ্বন্দ্বটার এটা কি হবে, দৈর্ঘ্য, তো আমরা এইচ এর জায়গায় এখানে এল দিতে পারি, কি দিতে পারি, এলও দিতে পারি, এইচও দিতে পারি, যাই হোক দ্বন্দ্বটার দৈর্ঘ্য বার করো। এইটার সিলিন্ডারের ক্ষেত্রে আমরা এইচ এর মান বার করতেছি, আর এই দ্বন্দ্বটা যেহেতু এটাই এদিকে ঘোরানো হয়েছে যার কারণে একটা দৈর্ঘ্য মনে হচ্ছে, তো এই দ্বন্দ্বটার ক্ষেত্রে আমরা এল এর মান বার করতেছি, ওই একই জিনিস। হ্যাঁ এখানে তুমি এইচও বসাতে পারো, দৈর্ঘ্য যেহেতু বলছে তার মানে আমরা লেন্থ মানে এলটা বসাবো, দরজা লাগাই দাও। হ্যাঁ আচ্ছা, এখন তুমি জাস্ট এখানে মানগুলো বসে দিবা, এই 4 3 পাই বলতে কি বলো তো, পাই বলতে হচ্ছে 22 ডিভাইডেড 7 ইন্টু আর বলতে হচ্ছে কি, এটা যেহেতু গোলকের কি, আর বলতে হচ্ছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাস ছিল 6, ব্যাসার্ধ কত হবে 3 উপর কি আছে, কিউব আছে, 3 উপর কি আছে ভাইয়া, কিউব আছে, ইজুয়াল টু পাই বলতে কি 22 ডিভাইডেড 7 ইন্টু আর স্কোয়ার, আর বলতে কি এটা কার আয়তন, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আর এর মান কত দেওয়া আছে বলো তো, আর এর মান দেওয়া আছে কত 6 না, তাহলে ব্যাসার্ধর মান দেওয়া আছে 6, তারপর কি স্কোয়ার ইন্টু কি এল এর মান তো দেওয়া নেই, এই এল এর মানটাই তো বার করতে হবে, দৈর্ঘ্যটার মান তোই বার করতে হবে। তো তুমি এখন দেখো তো এল এর মানটা পাইলা না, বলো তুমি কেমনে, এটাকে ক্যালকুলেশন করো, এই অংশটাকে ক্যালকুলেশন করে এটা এল এর সাথে গুণ আছে, এটাকে পার করে দাও, ভাগ হয়ে যাবে, ভাগ হলে যে আনসারটা পাবো সেটা হচ্ছে কি এল এর মান। এখন বলো তো আমাকে এটা করাই দেওয়া লাগবে, এই ছোট ক্যালকুলেশনটা যদি আমাকে করাই দেওয়া লাগে তাহলে এর উপরে লজ্জাজনক বিষয় আর কিছু নেই, আমাকে বলো এখন সবাই কি বুঝছো এই জিনিসটা, সবাই কি বুঝছো, বইয়ে কি থাকে থাক, বইয়ের অ্যান্সারের সাথে মিললেই হলো, তুমি জাস্ট এই জিনিসটাকে এদিকে পার করে দিয়ে ক্যালকুলেটারে ডিরেক্ট, তুমি ক্যালকুলেশনও করতে পারো না, ক্যালকুলেটারে ডিরেক্ট অ্যান্সার করবা, যেটা বার হয় সেটাই হবে তোমাদের অ্যান্সার। হ্যাঁ তো সবাই বলো যে ক্লিয়ার কিনা, এইটাই ক্লিয়ার কিনা, এইটাই ক্লিয়ার কিনা, অল্প ফোন নিয়ে গেছে, বলো ক্লিয়ার কিনা বলো। 1 বারে হবে, দণ্ডটির দৈর্ঘ্য হবে 1, তুমি যদি ক্যালকুলেশন করো এই এল এর মানটা পাবা হচ্ছে এল ইজুয়াল টু, অতএব এল ইজুয়াল টু পাবো 1, এত একক, যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার, একক থাকলে একক। হ্যাঁ এটা হচ্ছে কি ভাইয়া, দৈর্ঘ্যটি এত সেন্টিমিটার ছিল, একক ছিল না, এটা ছিল সেন্টিমিটার। এখন বলো এটা ক্লিয়ার কিনা, যারা আছে বলো, না ভাই ও ক্লিয়ার না, আচ্ছা যাই হোক, দেখো কোথায় বুঝো নাই ক্যালকুলেশনটাই নাকি, দেখো এটাকে পুরাটাকে আমি যদি ক্যালকুলেটর করি, দেখো এইখানে কি আছে 4/3 ইন্টু কত আছে 22 ডিভাইডেড 7, মানে কি পাইয়ের মান 22 ডিভাইডেড 7 যদি ক্যালকুলেশন করো পাইয়ের অরিজিনাল মানটা আসবে 3.1416 সামথিং কিছু। তো তোমরা বৃত্তে বা গোলকের ক্ষেত্রে এই মানটা বসাবা। তো দেখো এখানে কি আছে 22 ডিভাইডেড 7 ইন্টু কি আছে ইন্টু 3 উপর কি আছে কিউব, 3 উপর আছে কিউব। হ্যাঁ তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 113.14 ইজুয়াল টু, এখানে কত আছে 22 ডিভাইডেড 7 ইন্টু 6 এর উপর কি আছে ভাইয়া স্কোয়ার, তাহলে এটাকে পাবো আমরা হচ্ছে 113.14, কত 113.14 ইন্টু কি, সবাই একটু ওয়েট করো, কারেন্ট গেছে, দেখি কি করা যায়।
আমি কি লাইভটা কাটবো? আচ্ছা, কারেন্ট যে কখন আসে তোমরা একটু ওয়েট করো, আমি লাইভটা কেটে দিচ্ছি, আবার এখান থেকেই শুরু করাবো, বুঝছো? আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে।